উত্তর পূর্ব ভারতে অবস্থিত এবং ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো আমাদের এই সুন্দর সিকিম। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভ্রমণ পিপাসুরা বারে বারে ছুটে যায় এখানে। এই সিকিম থেকেই কিন্তু বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। আপনি হোটেলের ঘরে বসে চায়ের কাপ হাতেও এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারেন। এই সিকিমের সম্পূর্ণ সৌন্দর্য একবারে আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায়। যার জন্য কম সময় আপনারা সিকিমকে ঘুরে ভালোভাবে উপভোগ করতে চান, তার জন্য সিকিমকে 4 ভাগে ভাগ করা হয়। যথা নর্থ সিকিম, সেখানে থাকছে লাচেন, লাচুং, ইয়ংথাং। সাউথ সিকিম, যেখানে থাকছে নামচি, রাবাংলা। ইস্ট সিকিম, গ্যাংটক, জুলুক, পদমচেন। আর ওয়েস্ট সিকিম, পেলিং উত্তরে এবং বার্সে। আমরা ইস্ট সিকিমের গ্যাংটক থেকে ও তার আশেপাশে ভালো করে ঘুরে দেখব এই 4 রাত 5 দিনের ট্যুরেতে। আর ফেরার সময় আমরা সাউথ সিকিমের রাবাংলা হয়ে এনজিপি ফিরব। এই ট্রিপে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাংটকে কোথায় থাকলাম, কিভাবে ও কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, গাড়িতে কত টাকা খরচ হলো, আর থাকবে এই ঘোরার সমস্ত খরচের বিবরণ স্টেপ বাই স্টেপ আপনাদের জন্যে। আমরা শিয়ালদা থেকে রাত 10টা 5-এ দার্জিলিং মেল ধরে পৌঁছে গিয়েছিলাম এনজিপি। আপনারা উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরেই পৌঁছতে পারেন এনজিপিতে, তবে দার্জিলিং মেল খুব সুন্দর একটা ট্রেন, চেষ্টা করবেন এই দার্জিলিং মেলেতেই এনজিপি যাওয়ার। এছাড়া আপনারা কলকাতা থেকে এনজিপিগামী বাস বা কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেন ধরে আপনারা বাগডোগরা এয়ারপোর্টে নেমেও ওখান থেকে গাড়ি নিয়ে গ্যাংটক পৌঁছতে পারেন। কোথায় যাচ্ছ? এখানে আমার স্ক্রিনেতে এনজিপিগামী অনেকগুলো ট্রেনের নাম, ভাড়া এবং সময় দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন ট্রেন কখন এনজিপি পৌঁছচ্ছে। যেহেতু আমাদের পুরো প্যাকেজই হোটেলকে দেওয়া ছিল, তাই আমাদের এনজিপি পৌঁছানোর আগেই আমাদের গাড়ি চলে এসেছিল। তবে হ্যাঁ, এই ভিডিওর শেষে আপনাদের জন্য সমস্ত খরচটাই প্রত্যেক দিনের ডে বাই ডে শেয়ার করা হবে। তাও আপনাদের সুবিধার্থের জন্য বলে রাখি, আমাদের ছোট গাড়ি ছিল গ্যাংটক পর্যন্ত, তাই এর ভাড়া নিয়েছিল 4,500 টাকার মতন। আর আপনারা যদি শেয়ার গাড়িতে যান তবে স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের পড়বে মাথাপিছু 500 টাকা করে। তবে সিজন অফ সিজনে এই গাড়ি ভাড়াগুলোও কিন্তু ওঠানামা করে। হ্যালো সৌরভ, ঠিকঠাক আছে? হ্যাঁ, আপাতত তো ঠিকঠাকই আছে, এবার দেখা যাক রাস্তাঘাটের কি অবস্থা। হ্যাঁ, এখানে অত গরম নেই না, চিরবিরানি গরমটা নেই, গা জ্বালিয়ে দেওয়ার মতো। চিরবিরানি গরম বলে কিছু হয় না, চিরবিরানি গরমটা আমরা বেশ ভালোই ফিল করছি, ভালোই লাগে। আর হাওয়াটাও ঠান্ডা, গরম হাওয়া না। আমাদের ওখানে এখনই, কালকে ছিল 42 ডিগ্রি কলকাতায়, আজকে মনে হচ্ছে আরও বাড়বে। দেখা যাক কি হয়। এখন কলকাতায় যাই না, কলকাতা ছেড়ে তো চলে এসেছি কলকাতায়। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে। এই মনে হয় সামনে বসবে তো। ঠিক আছে, চলুন আপাতত গাড়িতে উঠিস, তারপর দেখছি। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব হলো 120 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতন। যেহেতু আমাদের গাড়ি আগে থেকেই স্টেশনে এসেছিল, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিলাম। এনজিপি থেকে সেবক হয়ে তিস্তা নদীকে পাশে রেখে কিছুটা পাহাড়ি রাস্তায় উঠেই আমরা ব্রেকফাস্টের জন্য বিরতি নিয়ে নিই। ব্রেকফাস্টে আমরা পুরি তরকারি নিয়েছিলাম। পুরি তরকারির টেস্ট কিন্তু ভালোই ছিল এই হোটেলে। ব্রেকফাস্ট করেই আবার গাড়ি নিয়ে তাড়াতাড়ি বার হয়ে পড়লাম তিস্তা নদীকে ডান পাশে রেখে। আবার এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। তবে এইবারে গ্যাংটকে যেন বড্ড বেশি কনস্ট্রাকশন হচ্ছে। যাই হোক, আমাদের গ্যাংটকে পৌঁছতে বেলা 2টো হয়ে গেছিলো প্রায়।
গ্যাংটকের আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল গ্রিন হিল। আপনাদের সুবিধার্থে সেই হোটেলের ওনারের নাম এবং নাম্বার আমার স্ক্রিনের ওপরেই দিয়ে রাখলাম। চলুন এবার ছোট্ট করে একটা হোটেল ট্যুর এবং রুম ট্যুর করে নিই আমরা। এখন যেখানটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের হোটেলের রিসেপশন। এই হোটেলের রিসেপশনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়, মানে একসাথে যদি অনেক টুরিস্ট চলে আসে তো বসার জায়গার কোনো প্রবলেম কিন্তু হবে না। এবার চলুন আমরা হোটেলের ডাইনিং রুমটা ভালো করে দেখে নিন। ডাইনিং রুমটায় আপনারা দেখতেই পাচ্ছেন একসাথে কিন্তু অনেক লোক বসার জায়গা রয়েছে, আর সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যাতে আর কি দেখতে খুব সুন্দর লাগে। আর খাওয়ার জায়গা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খাবার ঠিক মজা আসে না। এই জায়গাটা যেটা দেখছেন এখান থেকেই সবাইকে খাবার পরিবেশন করা হয়, কারণ হচ্ছে এটাই হচ্ছে হোটেলের রান্নাঘর। এবার চলুন রুম ট্যুরটা সেরে ফেলি। দেখতেই পাচ্ছেন এই রুমটা কিন্তু 4 বেডেড রুম, দুটো 2 বেডেড করে খাট রয়েছে। প্রত্যেক বেডের কাছেই কিন্তু আপনার রিডিং ল্যাম্প রয়েছে, আর তার সাথে সাথে দেখুন আপনি যাতে বেডের কাছেই আপনার ফোনটা চার্জ দিতে পারেন সেই চার্জারটাও রয়েছে। আর রিসেপশনে যদি কল করার হয় তাহলে তার জন্য একটা ফোনও দেওয়া রয়েছে। এদিকে একটা আপনার বসার জায়গা রয়েছে, আর তার সাথে সাথে এই দিকটা রয়েছে টিভি, আর টিভির নিচে এই কাভারটা রয়েছে, এতে আপনি আপনার ব্যাগ বা জামা কাপড় আর জুতো ফুটো রাখতে পারেন। আর এখানে রয়েছে ব্যালকনি। তবে হ্যাঁ বলে রাখি এই হোটেলের ব্যালকনি থেকে কিন্তু আপনারা কোনো ভিউ পাবেন না। এই সামনে এইসব হোটেলগুলোই রয়েছে, মানে ব্যালকনিতে আপনারা জামা কাপড় হয়তো ভিজে জামা কাপড় শুকাতে দিতে পারেন কিন্তু ভিউ পাবেন না। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আধুনিক সুবিধাযুক্ত রয়েছে, গিজারও রয়েছে, আর বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো বাথরুমই বলা চলে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এসে গেছে, স্যালাড, না দুপুরের খাবার দাবার। দুপুরে খাওয়ার পর আমরা আর আজ কোথাও বার হইনি, একটু রেস্ট নিয়ে আমরা এই সন্ধ্যার সময় মেলে চলে এসেছি। এই গ্যাংটক মেলে বসে সময় কাটাতে কিন্তু বেশ লাগে, তাই আমরাও আজকে শুধু এই মেলটাকেই খুব ভালো করে উপভোগ করলাম। মর্নিং, রেডি হয়ে গেছি, চন্দ্রানী সৌরভ সব রেডি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, অমৃতি আর ঘুগনি টাইপের কিছু, ছোলার ডাল টাইপের। বার হয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমরা সারাদিন ধরে যে জায়গাগুলো ঘুরে বেড়াবো তার নামগুলো আমার স্ক্রিনে দিয়ে দিলাম। আর প্রথমেই আমরা চলে যাচ্ছি আজকে বনজাগরি ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা কিন্তু খুব সুন্দর, এবং এই শুধু এখানে ওয়াটারফলস নেই, এর সাথে সাথে রয়েছে একটা খুব সুন্দর পার্ক। তো বনজাগরি ওয়াটারফলসে ঢুকে গেছি, টিকিট কাটলাম 100 টাকা করে টিকিট। তো আর গাড়ির কথা জিজ্ঞাসা করেছে, সেম জিনিস ড্রাইভার বলে দিয়েছিল যে আপনি বলবেন যে গাড়ি আমার সার্ভিসিংয়ে চলে গেছে। তো আমাদের 400 টাকা লাগলো এই যে টিকিট, 100 টাকা করে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে 50 টাকা আগে থাকতে বলবেন, আর দেখিয়ে দেবেন যে স্টুডেন্ট আছে সঙ্গে, মানে বাচ্চা। তো ওদের অনেক সময় টিকিট লাগছে না, সেটা আগে থাকতে বলে দিতে। সন্ধানী বলছে আমিও বাচ্চা, আমরা তো স্টুডেন্ট। এবার উপর দিকে উঠি আস্তে আস্তে, চলুন দেখা যাক।
এখানে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা টিফিন করলেও করতে পারেন। এইদিকে ওয়াটারফলস, এই পার্কে ঘুরতে আপনাদের বেশ কিছুটা সময় লাগবে, কারণ এই পার্কের ভিতরে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে যা কিনা আপনারাও করতে পারেন কিছু টাকার বিনিময়ে। তবে এক্ষেত্রে আমি আর সেই টাকার ব্যাপারটা জিজ্ঞাসা করিনি, তাই আপনারা যারা করতে চাইবেন এই স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো তারা জিজ্ঞাসা করে নেবেন। নিন নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে তার নাম, এখানে একটা বুদ্ধ মনেস্ট্রি আছে, গঞ্জাং মনেস্ট্রি। ঠিক আছে, এই হচ্ছে যাওয়ার রাস্তা। এখানেও টিকিট করে। ওকে, এই গঞ্জাং মনেস্ট্রি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর এই মনেস্ট্রিটা গ্যাংটক থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রয়েছে, আর এটা 6066 ফুট উঁচুতে অবস্থিত। আর এই গঞ্জাং মনেস্ট্রি 1981 সালে নির্মাণ করা হয়েছিল। এই মনেস্ট্রি থেকে আপনারা গ্যাংটক শহরে খুব সুন্দর একটা ভিউ পাবেন। এই মনেস্ট্রিটা গ্যাংটক শহরে একটি অন্যতম সুন্দর মনেস্ট্রি। এখানে আপনারা চাইলে বেশ কিছুটা সময় কাটাতেই পারেন। নেক্সট লোকেশন তাসি ভিউ পয়েন্ট। আমরা এসে গেছি, মানে ওখান থেকে একটুখানি বুদ্ধ মনেস্ট্রি থেকে সামনেই। এই তাসি ভিউ পয়েন্ট খোলা থাকে সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর এই তাসি ভিউ পয়েন্টে উঠতে গেলে আপনাদের কিন্তু অনেকগুলো সিঁড়ি ওপরে উঠতে হবে। তাসি ভিউ পয়েন্টটা নির্মাণ করেছিলেন সিকিমের রাজা তাসি নামদাল। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন, যাতে করে সমস্ত জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। চলো দেখো, এই ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ার থেকে যদি আপনারা প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে চান, তাহলে আপনাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হবে, তবেই আপনারা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠতে পারবেন।
আমাদের এখানকার সমস্ত এই নেক্সট ভিউ পয়েন্ট আর একটা ওয়াটারফলস মনে হচ্ছে এসে গেছে। জল নাই কিন্তু, হ্যাঁ একদম জল দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে, ছেড়ে দাও। জল নাই। যেদিকে আপনার ওই যে গার্ডেন ঘোরেন, এই একটা ওয়াটারফলস, এটা সাধারণত হচ্ছে বর্ষাকালে এলে ভালো হয়, জল নেই তো ওই জন্য আমরা নামলাম না, বেরিয়ে চলে গেলাম। এই ওয়াটারফলসটা ভালো হয় কিন্তু এই একটা হচ্ছে নার্সারি প্ল্যান্ট, এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যে পড়ে আমাদের। তেইজ নার্সারি হ্যালো ওপেন হয়ে আছে, এটাতেও আমরা নামছি না কারণ খুব একটা গাছ সেরকম নেই, এইগুলো সাধারণত শীতকালে থাকে, ওই জন্য আমরা এই জায়গাতেও নামছি না। আপনারা এসে দেখতে পারেন অনেকেই, এখান থেকেও বেরিয়ে যাচ্ছি আমরা আজকে। আচ্ছা, এই একটা মানে আপনার সাইড সিনের মধ্যে পড়ে গণেশ টক, তো গণেশ টকে নেমেছি। আচ্ছা, এখানে মানে দার্জিলিংয়ে যেটা করতে পারেনি, শখ পূরণ করেনি, এইখানে করছে দুজনে মিলে। এই লোকাল ড্রেসগুলো আর কি এদের পরে ফটো তুলতে হয়, তো লোকাল ড্রেসের ভাড়া হচ্ছে 50 টাকা করে ভাড়া। এবার চন্দ্রানীর পালা চলছে। চলো হ্যাঁ, কি ফটোর কথা বলছিলে? কি ফটো বলছিলে? আচ্ছা, এখন একটা মিউজিয়ামে এসেছি, হ্যান্ডিক্রাফট মিউজিয়াম। কত টাকা করে টিকিট নিল? 15 টাকা করে টিকিট নিল। চলো তাহলে এন্ট্রি। আচ্ছা, এন্ট্রি কোথা থেকে? এই উপর দিয়ে। আচ্ছা, বলছি
এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এই ক্রাফট মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ করে না এরা, তাই জন্য আপনাদের বাইরে থেকেই যতটা পারলাম আমি দেখালাম। আপনারাও এই ক্রাফট মিউজিয়ামটা ঘুরে আসতে পারেন, কারণ ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে। এই ক্রাফট মিউজিয়ামটাই আজকে শেষ সাইট সিন ছিল আমাদের। এরপর আমরা লাঞ্চ করতে আমাদের হোটেলে চলে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গ্যাংটকের সিটি ট্যুরে কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। কী করবো, খেতে খেতে ভুলে গেছিলাম যে ডিনারটা তুলতে হবে। এই যে ফুলকপি আলুর তরকারি, আজকে হচ্ছে এগ কারি, আর সৌরভ আজকে রুটি খাচ্ছে, আজকে ভাত খাবে না বলেছে। আর তাহলে আজকে সৌরভ না, আজকে যাচ্ছি আমরা নাথুলা পাস আর আপনাদের ছাঙ্গু লেক বাবা মন্দিরে রওনা দিচ্ছি উদ্দেশ্যে। আপাতত সমস্ত চেকিং পয়েন্ট পার হয়ে গেছি, পার হয়ে গিয়ে নাথুলার দিকে যাচ্ছি। দেখিয়ে দিয়েছে, আমি বলেছি যে কিরমবার তুলতে হবে তোলো, ও করে দিয়েছে। এখানে একটা মেনটেন্স চার্জ দিতে হয় পার হেড 20 রুপিস করে, ওটা কিন্তু হোটেল দেয় না, ঠিক আছে? ওটা কোনো ট্রিপেই হোটেল দেয় না, ওকে? তো এটা নিজেদেরকে দিতে হয়। এই যে 20 রুপিসের টিকিটটা দিয়ে দেয়, এটা ড্রাইভার মানে যিনি গাড়ি চালান সেই চালানোর তিনিই বলে দেন যে 20 রুপিস রাখবে, ঠিক আছে? তো এইটা নিয়ে যেন কেউ ঝামেলা করবেন না যে আমরা কেন দেবো, হোটেল দেওয়ার কথা হেন তেন, এইসব কিন্তু নয়, এটা কোনোবারই হোটেল প্রোভাইড করে না, ঠিক আছে? তো এই 20 রুপিস আপনাদেরকে দিতে হবে। এই 20 রুপিস হচ্ছে পার হেড হিসেবে, আমরা যেহেতু 4 জন ছিলাম তো 80 টাকা নিয়ে এসে। নাথুলা যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়ে, এখানে অনেকে দাঁড়ায় আবার অনেকে দাঁড়ায় না। এই ভিউ পয়েন্টের নাম হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে আমরা ঘুরবো নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক, হাঙ্গু লেক, আর তার সাথে সাথে করবো ছাঙ্গু লেকের রোপওয়ে রাইড, যেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো এখানে বলছে যে উপরে ছাঙ্গু লেকে, নাথুলাতে, সরি ছাঙ্গু না, নাথুলাতে বরফ আছে, তো ওর জন্যে জুতো নিলাম, কারণ আমাদের জ্যাকেট আছে, জুতোটা নিতে হয়, তো এখান থেকে নিলাম। আর জুতো এখানে বলে রাখি, জুতোর একটা রেন্ট হয়, তো জুতো পার জুতো এখানে নিচ্ছে 100 টাকা করে। আর জ্যাকেটের রেন্ট হচ্ছে লং জ্যাকেট হলে 200 টাকা, আর শর্ট জ্যাকেট হলে পরে 100 টাকা। নাথুলা পাসে যেতে গেলে আপনাদের একটা পারমিশন করাতে হয়। এই পারমিশনটা আপনি হোটেল থেকেও করাতে পারেন, আবার যে ট্রাভেল এজেন্সির কাছ থেকে গাড়ি ভাড়া করেছেন আপনারা সেখান থেকেও করাতে পারেন। এর জন্য যা যা ডকুমেন্টস আপনাদের লাগবে তা আমার স্ক্রিনেই দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের ইন্দো চায়না বর্ডার। এখানে চীনের বর্ডার যেহেতু রয়েছে তাই জন্য উপরে গিয়ে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা কিন্তু বারণ। করলে পারে আপনাদের ক্যামেরা বা হচ্ছে ফোন আমাদের ইন্ডিয়ান আর্মি জমা নিয়ে নিতে পারে, অবশ্য পরে ফেরত দেবে, কিন্তু একটা হ্যারাসমেন্ট হবেন আপনারা। তাই আমি যেখান থেকে ভিডিও করছি বা ফটো করছি এই নিচের দিকটায়, এখানে আপনারা সম্পূর্ণভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারেন, কিন্তু উপরে গিয়ে আপনারা কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করবেন না, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই হচ্ছে নাথুলা পাস আমাদের। উপরে উঠতে পারলাম না, উপরে যদিও ফটো প্রহিবিটেড আছে, দেখাতেও পারতাম না কিছু। উপরে আমি অনেকবার উঠেছি কিন্তু এবারে উঠতে পারলাম না, কারণ এই যে স্লোপিংটা দেখছেন এইটা পুরো বরফ হয়ে আছে, আর বরফটা এখন গলতে আরম্ভ করেছে, যার জন্যে মানে প্রচণ্ড স্লিপ হচ্ছে। নাথুলা পাস থেকে ঘুরে এবার ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। এটা যেটা দেখছেন এটা বাবা মন্দিরের ঠিক উল্টো দিকেই পাহাড়ের ওপরে আছে এই মহাদেব বসে আছে। এই মহাদেবটার সব থেকে বড় সৌন্দর্যের ব্যাপার হচ্ছে বাবা মহাদেব বসে আছে আর তার পাশে এই ঝর্ণাটা, এত সুন্দর এই ঝর্ণাটা।
করছে। এই রাস্তাটা হচ্ছে ওই মহাদেবের কাছে ওঠার রাস্তা। এই মহাদেবের কাছে উঠতে গেলে আপনাদের অনেকটাই কিন্তু ট্রেক করে উপরে উঠতে হবে। তার কারণ হচ্ছে এটা অনেকটাই উপরে। সেক্ষেত্রে বলবো যে বয়স্ক যারা আছে তাদের এখানে না ওঠাই ভালো। নিচ থেকে আপনারা ভালোভাবে কিন্তু মহাদেবের আর ওই ঝর্ণাটার দর্শন করতে পারবেন। এখন আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরে। এটা আসলে আমাদের ইন্ডিয়ান আর্মির এক সৈন্যের স্মৃতিতে তৈরি মন্দির। ইন্ডিয়ান আর্মির সেই সৈন্যের নাম হলো হরভজন সিং। এই মন্দিরকে অনেকে তাই বাবা হরভজন সিংয়ের মন্দিরও বলে থাকে। তবে এই মন্দিরে ঢুকতে গেলে বা পার্কিংয়ে গাড়ি রাখতে গেলে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণটাই বিনামূল্যে। বাবা মন্দির থেকে ছাঙ্গুলেকে যাওয়ার পথেই পড়ে এই হাঙ্গু লেকটা। এখানে অনেকে বোটিং করার জন্যই আসে, আমরাও তাই বোটিং করার জন্যই এখানে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড হাওয়া চলার জন্যে আমরা বোটিংটা করে উঠতে পারিনি। এরপরেই আসবে হচ্ছে আপনাদের ছাঙ্গু লেক। আমরা এখন হাঙ্গু লেকে আছি, মানে বোটিং করবো বলে নেমেছিলাম, কিন্তু এই ধরনের বরফ আছে। তবে একটাই খারাপ লাগলো, চন্দ্রানী পূজা আর সৌরভ মানে ওই নাথুলা বাসে একদম উপর পর্যন্ত যেতে পারলো না, আর পূজা পড়েও গেল, কিছু করার নেই, ব্যাড লাক। এখন আমরা ছাঙ্গু লেকে নেমে গেছি, আমাদের লাস্ট জার্নি। তো আজকে মনে হয় আমার ইচ্ছা পূরণ হবে, সেটা হচ্ছে রোপওয়ে চড়া। এই ছাঙ্গু লেকে আপনারা একেবারে ট্রিপের শেষে আসবেন, মানে এই ছাঙ্গু লেকটা দেখে আপনারা হোটেলে ফিরে যাবেন, এই রকম একটা করবেন। তার কারণ এই ছাঙ্গু লেকে আপনাদের অনেকটা সময় দিতে হবে। এখানে একটা রোপওয়ে রাইডও আছে, আর আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই একবার এই রোপওয়ে রাইডটা করতে। রোপওয়েতে টিকিট আপনার 360 টাকা করে লাগে। আর একটা কথা বলে রাখি, অনেকে কিন্তু ছাঙ্গু লেক একেবারে প্রথমেই করে, মানে যাওয়ার প্রথমেই ছাঙ্গু লেক দেখে তারপরে আপনার নাথুলা পাস বাবা মন্দির করে। সেক্ষেত্রে বলবো যে আপনারা এরকমভাবে করবেন না, আপনাদের গাড়ির ড্রাইভারকে বলবেন যে না, প্রথমেই আমরা যাব হচ্ছে নাথুলা পাস, তারপরে বাবা মন্দির, হাঙ্গু লেক, একেবারে শেষে হচ্ছে ছাঙ্গু লেক। তবেই আপনি ছাঙ্গু লেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন।
এখানে একটা রোপওয়ের কামরাতে বা বগিতে 6 জন করেই উঠতে দেয়, তার বেশি কিন্তু উঠতে দেবে না এখানে। তবে হ্যাঁ, এই রোপওয়ে সম্পর্কে একটা কথা আপনাদের বলে রাখি, আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে রোপওয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়, আর উপরে গিয়ে বেশিক্ষণ আপনাদের থাকতে দেওয়া হয় না। তার কারণ হচ্ছে উপরের জায়গাটা মানে খুবই সুন্দর দেখতে, আর ওখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ দেখায়, কিন্তু জায়গাটা একটু রিস্ক আছে, তাই জন্যে ওখানে বেশিক্ষণ থাকতে দেয় না। উপরে ওদের রোপওয়ের লোক আছে যারা আর কি অল্প একটুখানি ঘুরিয়েই আপনাদের বলবে যে নিচে ফিরে যেতে। প্রচন্ড খারাপ হয়ে গেছে, মেঘ ঢুকে গেছে উপরে, খুব সুন্দর জায়গা এটা একটা, দেখতে পাচ্ছেন মেঘ পুরো ঢুকে গেছে, চারদিকে মেঘ আসছে, চন্দ্রানী খালি তাড়াচ্ছে। ঠিক আছে, ওদিকে হচ্ছে সৌরভ বসে আছে, সৌরভকে দেখাচ্ছি, এই যে এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, মানে রোপওয়ে চড়ে নেবেই, ওখানে ক্যাফেটেরিয়া বলে আছে রোপওয়ের ওখানটাতে, নিয়েছি আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে। ভেজ সব কিছু পাওয়া যায়, যেমন ভেজ মোমো দাম হচ্ছে 80 টাকা, এটা হচ্ছে থুপ্পা, এটা হচ্ছে কত 100 টাকা, আর ম্যাগি 60 টাকা, মানে রিজনেবল প্রাইস। বাইরে ওয়েদার খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে, এটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। খুবই খারাপ, নাথুলা বন্ধ করে দিয়েছে, আমাদের রোপওয়েও বন্ধ হয়ে যাবে এক্ষুনি মনে হয়, যেমন খেয়ে দিয়ে বাইরে যাব আমি, মানে গাড়ি ধরে হোটেলে সোজা। আর এইদিকে মানে ছাঙ্গুলেকে ওই সাইডটা যাব না এখন, মানে আর চন্দ্রানী পূজা আর পাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, আর সবথেকে বড় কথা ওয়েদার খারাপ হয়ে গেছে। ওকে, খেয়ে নিই, আপনার সাথে আবার পরে কথা হবে। আজকে তৃতীয় দিনে গ্যাংটকের সাইট সিন জার্নি এখানেই আমরা শেষ করলাম। এই ভিডিও শেষে প্রতিদিনের খরচের হিসাব সমস্তটাই দেওয়া থাকবে আপনাদের জন্যে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এক গ্যাংটক ট্রিপে মোটামুটি কত টাকা খরচ হতে পারে। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, ছোলার ডাল আর জিলিপি। পূজারা খাচ্ছে আর আমরাও খেতে স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের আজকে কত 4 নম্বর দিন, না 4 নম্বর দিনের ব্রেকফাস্ট। রোপওয়ে চলে এসেছি, খালি জিজ্ঞাসা হচ্ছে অফিস কোথায়, এই তো অফিস। এই যে রোপওয়ে রিজার্ভেশন টিকিট কাউন্টার, 9টা থেকে 10 চলছে। রোপওয়ে টাইমিং, না টিকিট কাটছি। গ্যাংটকে একটা সিটি রোপওয়ে আছে, এটা হলো সেটাই। এই রোপওয়েটা শুধু ট্যুরিস্টদের জন্য ব্যবহার হয় না, এটা কমার্শিয়ালভাবেও ব্যবহার করা হয়, মানে সাধারণ লোকেরা এতে করে যাতায়াত করে। তার কারণ হচ্ছে গ্যাংটকের রোপওয়ের উল্টো দিকে যে স্পটটা রয়েছে সেটাই হচ্ছে গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড। আর এই রোপওয়েতে একসাথে কিন্তু অনেকজনকেই উঠতে দেয়,
মানে এর ক্যাপাসিটি অনেকটাই। আর তাছাড়া হচ্ছে এই রোপওয়েতে আপনাকে কিন্তু পুরোটাই দাঁড়িয়ে যেতে হবে, এখানে কিন্তু কোনো বসার জায়গা নেই। আর এই রোপওয়েটা গ্যাংটক ম্যাল থেকে হাঁটা পথে আপনার 10 মিনিটের মতন সময় লাগে। তাই আমি বলবো আপনারা অবশ্যই এই রোপওয়ে রাইড একবার করুন, কারণ এই রোপওয়ে থেকে গ্যাংটক শহরের এক অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। এবার পাপড়ি চাট স্টার্ট করছে পূজা। हाँ जगह पे खत्म हो रहा है। ये सब दिए से दिखते हैं কোথায় গেল? আমরা দুজন এখন রাত্রিবেলা নাইট ওয়াকে বেরিয়েছি রাতের ম্যাল দেখতে। আপনারাও দেখাবো বলেছিলাম যে রাতে ম্যাল কীরকম দেখতে লাগে। তো এই বার হয়েছি, এই যে এটা হচ্ছে রাতের ম্যাল আমাদের গ্যাংটকের। এবার আমরা হোটেলে ঢুকে যাবো, নাহলে হোটেল আবার বন্ধ করে দেবে। বলে এসেছি কিছুক্ষণের জন্য একটুখানি খোলা রাখতে, আমরা জাস্ট গিয়ে ঘুরে আর চলে আসবো। গুড বাই গ্যাংটক। আপাতত চলে যাচ্ছি, এখান থেকে রাবাংলা হয়ে বেরিয়ে যাব। আমাদের লাগেজ বাঁধা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের দাদা, মানে কাকুর ভাই। কাকুরও খুব ব্যস্ত, তো এই দাদা খুবই হচ্ছে ভালোভাবে আমাদের ব্যবহার করে, মানে খুব ভালোভাবে ম্যানেজ করে নিয়েছে। তাহলে দাদা কীরকম লাগলো? ভালো লাগলো, আপনারা আসলেন, ভালো লাগলো। আশা করবো আবার আসবেন। অবশ্যই আসবো। আর আপনাদের হচ্ছে সিজন আর নন সিজন রুম রেন্টটা একটু বলে দিন। সিজনে মোটামুটি 2500 3000, মানে খাওয়া দাওয়া মিলে না রুম রেন্ট, শুধু room rent? রুম রেন্ট। আর খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি 1500 2000 আচ্ছা সিজনে। আর নন non-season? সিজনে ওটা 1000 টাকা, 1500 এইভাবে। তাহলে বুঝতেই পারছেন, এলে পারে আমি এটুকু বলবো যে আমি এলে পারে এই হোটেলে উঠি। তার কারণ হচ্ছে এই কোথায় ঘুরে ঘুরে খাবার খাবো, বিশেষ করে গ্যাংটক। দার্জিলিংয়ে তবুও একটু পাওয়া যায়, কিন্তু গ্যাংটকে কোথায় খাবার পাওয়া যায় আমি ঠিকঠাক এখনও জানি না। এই দাদাদের এখানে এলে পারে আমার পুরো কন্ট্যাক্ট হয়ে থাকে। আর এই যে গাড়ি, এই দেখুন দাদা নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি প্যাক করাচ্ছে আমাদেরকে। মানে এনারা এইভাবেই করে, আপনারা এলে পরে ঠকবেন না, এটুকু বলতে পারি। কারণ আমার টোটাল ট্রিপটাই কাকুকে দেওয়া আছে। এই দাদার সাথে এসে এই প্রথমবার আমার আলাপ, কারণ এই দাদাকে আগে দেখিনি, এবারে এসেই দেখতে পেলাম। তাহলে দাদা আসছি, আবার আসবো। কি বললেন? চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের ট্রিপেতে ডে বাই ডে এক একজনের কত টাকা খরচ হয়েছিল। প্রথম দিনকেই আমাদের খরচ হয়েছিল এক একজনের 4070 টাকা করে। এর মধ্যে কিন্তু ইনক্লুডিং আছে ট্রেন ভাড়া এবং সমস্ত কিছুই। এবার দেখে নেওয়া যাক গ্যাংটকের সেকেন্ড দিনের খরচ। সেকেন্ড দিনকে আমাদের এক একজনের খরচা হয়েছিল 2625 টাকা করে। এবার আসা যাক তৃতীয় দিনের খরচে। তৃতীয় দিনে আমাদের একটু বেশি খরচা হয়েছিল এক একজনের।
কারণ হচ্ছে এই দিন আমাদের নাথুলা পাস যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের বড় গাড়ি ছিল, তাই জন্য খরচাটা একটু বেশি হয়েছিল। সেখানে খরচ হয়েছিল 4,360 টাকা করে এক একজনের। চতুর্থ দিনে আমাদের এক একজনের খরচা হয়েছিল 1853 টাকা। এইখানে অনেকটাই আমাদের খরচা কম হয়েছিল, তার কারণ চতুর্থ দিনে আমরা গ্যাংটকে শুধু শহরটাতেই ছিলাম, মানে গ্যাংটক মেলাতেই ছিলাম, অন্য কোনো জায়গায় ঘুরতেও যাইনি। আমরা শুধুমাত্র গ্যাংটকের রোপওয়ে চড়েছি, তাই জন্য ওই দিনকে আমাদের খরচ অনেকটাই কম হয়েছে। পঞ্চম দিনে আমাদের খরচ হয়েছিল 3,275 টাকা। এই দিনকে আমরা গ্যাংটক থেকে রাবাংলা হয়ে এনজেপি ফিরেছিলাম, তাই জন্য এই 3,275 টাকা লেগেছিল এক একজনের। এই দিনই আমাদের লাস্ট দিন ছিল। আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে 4 রাত 5 দিনে ঘুরতে গ্যাংটকে এক একজনের কত টাকা খরচা হতে পারে এই জায়গাগুলো ঘুরলে পারে। তাহলে আজকের মতন আমরা এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। তো এখানেই আমাদের যাত্রা শেষ। এই দার্জিলিং মেল থেকে নেমে পড়লাম কলকাতায় 42 ডিগ্রি গরমে। এখন ভোর মানে 6:45 বাজে, একদম কারেক্ট টাইমে ঢুকিয়েছে, কিন্তু তাতেই এখন যা গরম হচ্ছে বুঝতে পারছি আস্তে আস্তে আরও কী হবে। যাই হোক, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন যে কীভাবে যেতে হবে গ্যাংটক। আর বাজেটটা তো থাকবে অবশ্যই, কত কী বাজেট থাকবে না থাকবে, মানে কত টাকা আমাদের খরচা হয়েছে না হয়েছে একটা অ্যাপ্রক্স আইডিয়া আপনি পেয়ে যাবেন। তো টাটা, এখন ট্যাক্সি করতে হবে, তাড়াহুড়ো করছি, গরমও পড়ছে, যত তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবে।